আজকে আমাদের নিয়মিত লাইভ সেশনে। যথারীতি আজকে নিবন্ধন নিয়ে কিন্তু এখানে কথা হবে, কারণ আমরা জানি যে নিবন্ধন পরীক্ষা সন্নিকটে, সার্কুলারটা সন্নিকটে যে কোনো সময় দিয়ে দিতে পারে। এই মেগা সার্কুলারটা ৭৭,০০০ প্লাস সার্কুলারটা আসবে, এবং এই মেগা সার্কুলার নিয়ে অনেকের প্রশ্ন আছে যে স্যার আগে প্রিলি লিখিত পরীক্ষা হতো, এবার নাকি শুনতেছি প্রিলি হবে। কেউ বলতেছেন জেনারেল ১০০, সাবজেক্টিভে ১০০, আবার কেউ বলতেছে যে না ১৪০ নম্বরের থাকবে আপনার সাবজেক্টিভে এবং ৬০ নম্বর থাকবে জেনারেলে। তা জেনারেলে কোন কোন বিষয়ে পরিবর্তন আসছে, কি পরিবর্তন আসছে, এ নিয়ে অনেক প্রশ্ন থাকে আপনাদেরকে। আবার ডিগ্রি পাস দিয়ে স্যার আবেদন করা যাবে কিনা, এইচএসসি পাস দিয়ে আবেদন করা যাবে কিনা, এই নিয়ে বিস্তারিত কিন্তু আপনাদের সাথে কথা হবে আজকে। তারপরে কি ১৯তম নিবন্ধনে আবারও বিশাল পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কোথায় কোথায় এসেছে সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো সবাই। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু করবেন আমাদের এখানে। অনেকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল যে স্যার আমার প্রাইমারিটা হলো না, আমি দেখি নিবন্ধন দিয়ে আমি কোনোভাবে একটা জব নিতে পারি কিনা, তাদের উদ্দেশ্যে মূলত আজকে পরামর্শ হবে। তো দেখি কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ সেশনে যুক্ত হয়েছেন, একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, ঝটফট আমাদেরকে জানিয়ে দেন আপনারা কেমন আছেন সবাই। কেমন আছেন সবাই একটু জানান আমাদের, আপনারা কেমন আছেন সবাই। আজকে সারা বাংলাদেশে শুরু হয়েছে ছোটদের জন্য এসএসসি পরীক্ষা, এবং এসএসসি পরীক্ষা সবার জন্য তো শুভকামনা রইল জব মেডিসিনের পক্ষ থেকে, যাতে পরীক্ষা ভালো। অনেকে উৎকণ্ঠার ভিতরে পরীক্ষা দিচ্ছে, কারণ অনেকে মনে করছে এবার সেই ২০০২-০৪ সালের যে সেই মাননীয় শিক্ষামন্ত্রী যে ছিল তিনি আবার চলে আসছেন, আবার পরীক্ষা পদ্ধতিতে কি না কি করে না করে অনেকের মধ্যে ভয় কাজ করতেছে, তাই না? তা দেখি না আজকে পরীক্ষাটা কেমন হয়, আমরা একটু দেখি যে পরীক্ষা সিস্টেমটা আসলে কেমন হয়, সেটা আমরা আসলে দেখি। তাই কেমন আছেন সবাই একটু কমেন্টে জানান, কি কোন সাবজেক্টে এবার পরীক্ষা দেবেন একটু জানান। মুস্তাকিম ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, একটু কমেন্টের মাধ্যমে জানান। আবার অনেকে আমাদের সাথে কল করে জানতে চাচ্ছেন যে এরকম স্যার এসে আমাদের যাদের প্রাইমারি চাকরিটা হলো স্যার, আমাদের প্রাইমারি চাকরিটা যাদের হলো যে এই পরীক্ষা নাকি স্যার বাতিল হবে, এরকম কোনো কিছু একটু খেয়াল করেন। এটা নিয়ে একটু বলি যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যারা ১৪,০০০ যারা ভাইবা উত্তীর্ণ হয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়া জটিলতা আটকে আছে, এবং গতকাল একটা প্রকাশ পেয়েছে যে রিভিউ করাটা। হ্যাঁ রিভিউ হতে পারে, তবে এটা আসল কথা হলো যারা ডিভাইস পার্টি বা অন্য যদি চোরামি ভাবে যদি ঢুকে থাকে তার ভিতরে, হয়তো তাদেরকে আইনের আওতায় আনতে পারে। আর যারা মনে করেন ফেয়ার আছেন, মেধাবী আছেন, তাদের টেনশনের কোনো কারণ নেই। আপনি ফেয়ার পরীক্ষা দিয়েছেন, ফেয়ার ভাইবা দিয়েছেন, ফেয়ার আপনার চাকরিও হবে, টেনশনের কোনো কারণ নেই। তারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান, আল্লাহ আপনার ব্যবস্থা রেখেই দিয়েছে। আতঙ্কে থাকবে কারা? এই ১৪,০০০ ভিতরে ওরাই আতঙ্কে থাকবে যারা ডিভাইস পার্টি, যারা চোরামি করে টাকা লেনদেন করে যারা এই পর্যায়ে এসেছে। যদি কোনো কারণে এনএসআই হাতে ধরা পড়ে তাহলে তাদেরকে আইনের মাধ্যমে তাদের সাজাও হতে পারে, চাকরি তো হবে দূরে, তাদের সাজাটাও হতে পারে। যাই হোক, আমরা যারা এখন প্রাইমারি চাকরি যাদের হলো না, তারা কি করবো, তাদের পরবর্তী স্টেপ থাকে নিবন্ধনে। তা নিবন্ধনে অনেক বড় একটা সার্কুলার থাকে, এবং সেখানে আমরা পরীক্ষাও দিতে হয়। তা কোন ধরনের পরিবর্তনগুলো আসছে এটা আমরা একটু দেখবো। সালাম স্যার, ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন। জব জেনেতে আছে দেখি আর কে আছেন আমাদের সাথে একটু যুক্ত আছেন, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। পরিবর্তন ১, এখানে নিয়োগ সংক্রান্ত বিধি সংশোধন আসছে। নিবন্ধন অথবা সনদ প্রদান পদ্ধতি বাতিল করে সরাসরি নিয়োগ পদ্ধতি চালু। এই জিনিসটা আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব, তার আগে একটু জয়েন করতে হবে। ঝটপট আপনার প্রিয়জন যারা আছেন মেনশন করে দিন, কি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কমেন্টের মধ্যে কে কোন জায়গায় কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন আপনারা। অনেক আতঙ্কের ভিতরেই কিন্তু দিনাপাত করতেছে। সার্কুলারটা এখনো দিন আগে ৩৫ বছর আমার সামনের মাসে শেষ হয়ে যাবে, বা এই মাসে আমার শেষ হয়ে যাবে। ৩৫ বছর বয়স, স্যার আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা, এরকম কিন্তু অনেকে আছেন। আবার বলি যে এই সংক্রান্ত যারা থাকেন, আমরা চাই যে যাতে দ্রুত সার্কুলারটা হোক, যাতে এই বেকারদের এই সমস্যাটা দূর হোক। ঠিক আছে, মনি বিশ্বাস আসি স্যার, থ্যাংক ইউ। কার কি প্রশ্ন থাকবে প্রশ্নগুলো আমাদের সাথে করবেন। আচ্ছা দেখি আমরা কোন ধরনের পরিবর্তন এসেছে আমাদের এই নিবন্ধন পরীক্ষায়। ১ নম্বরে দেখেন পরিবর্তন ১, নিয়োগ সংক্রান্ত বিধি সংশোধন। নিয়োগ সংক্রান্ত আগে যে পদ্ধতিতে ১৮তম নিবন্ধনের পদ্ধতিতে যেভাবে পরীক্ষাটা হতো, ওখানে কিন্তু সংশোধন চলে আসছে। এখন সনদ প্রদান পদ্ধতি বাতিল। আগে কি করতো, আগে নিবন্ধন একটা সনদ দিত। এটা নিয়ে বিভিন্ন প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো, মনে করেন প্রাইভেট ঢাকা স্কুল কলেজ সারা জেলা পর্যায়ে আছে, সেখানে কোনো পরীক্ষা যদি দেন আপনি, অনেকে বলে যেখানে বাংলা টিচার লাগবে, ইংরেজি টিচার লাগবে, সায়েন্সের টিচার লাগবে, এই টিচারগুলো যে নিয়োগ দেয় সেখানে আবার একটু নিয়োগে লিখে দেয় যে
নিবন্ধন সনদপত্র থাকা বাধ্যতামূলক। যেমন ঢাকা শহরে যত ক্যান্টনমেন্টের স্কুল কলেজগুলোতে আছে, এগুলো যদি দেখা যায়, এই যে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই যে সারা বাংলাদেশে যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলো থাকে, সেখানে কিন্তু আপনার নিবন্ধন দিয়ে ঢোকা লাগে এরকম না, কিন্তু একটা নিবন্ধনের সার্টিফিকেট চাই। তারা বলে যে নিবন্ধনধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং ভাইবা বোর্ডে গেলে আপনি যতই ভালো করেন না কারণ ভাইবা জিজ্ঞেস করলে আপনার নিবন্ধনের সার্টিফিকেট আছে কিনা, কেন আপনি নিবন্ধন দেন নাই, কেন নিবন্ধন, এই নিয়ে প্রশ্ন করে। এই জন্য তারা নিবন্ধন সার্টিফিকেট দেখতে চায়। তবে এখন থেকে এই নিবন্ধন আর সনদ দেওয়া বাতিল, আপনাকে আর কোনো ধরনের এই নিবন্ধন সার্টিফিকেট আপনাকে আর দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না। কিনা সবাই? তাই কি বললাম যে সনদ প্রদান পদ্ধতি বাতিল, এটা আর দিবেই না, সরাসরি নিয়োগ পদ্ধতি চালু। এখন ওইটা বাতিল করে সরাসরি, অর্থাৎ আপনি যদি কলেজ পর্যায়ে পরীক্ষা দেন, সিম্পল যদি বলি, ইংরেজি ডিপার্টমেন্টে আছে এবার কত 95টা, সারা বাংলাদেশে 95 জন ইংরেজি শিক্ষক দরকার। কত? প্রভাষক দরকার 95। তা এই 95টি পদ ফাঁকা। তাই এই 95 জন কি পাবেন? এই 95 জন নিয়োগের জন্য একটা সার্কুলার দিয়ে দিবে যে ইংরেজিতে 95 জন নিয়োগ দেওয়া হবে সরকারি কলেজে প্রভাষক। এখন এই 95 জন কি হবে? এখানে পরীক্ষা দিবে অনেক অনেক অনেক। ধরেন এখানে ইংরেজি ডিপার্টমেন্টের 50,000 40,000 পরীক্ষা দিল। কত হাজার পরীক্ষা দিল? মনে করেন 20,000 স্টুডেন্ট পরীক্ষা দিল এখানে, ধরেন 20,000। তার 20,000 স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দেয়, এখানে টিকাবে কত? হয়তো 300। ভাইবার জন্য রাখবে কত? 300, এর বেশি না, 250 থেকে 300 আপনার ভাইবা বোর্ডে রাখবে। তা মনে করেন 250 জনের ভাইবা নেবে। এই 250 জনের যদি ভাইবা নেয়, তাহলে 250 জন থেকে আপনার 95 জন নিয়োগ তারা রেখে দিবে, আর বাকিদেরকে ধৈরা বুড়িগঙ্গা ফেলে দিবে। অর্থাৎ বাকি যারা আছে তারা চাকরি পাবেন না। তারা যদি ভাইবায় পাশও করেন, তারপর তারা চাকরি পাবেন না, পাবেন না, পাবেন না। টেনশনের কোনো কারণ নেই, আপনারা চাকরি পাবেন না। তাহলে 250 জনের যদি ভাইবায় রাখে, আপনি তখনও টেনশনে থাকবেন যে হায় হায় 250 জন আমাকে যদি ভাইবা থেকে সাবজেক্টিভ ধরে। আর সাবজেক্টিভ ভাইবা প্রশ্ন কিন্তু ওই বলবে না হরমুজ প্রণালী কোথায় অবস্থিত, হ্যাঁ, ইরান যুদ্ধ সম্পর্কে বলেন, এইগুলো কখনোই ধরবে না। নিবন্ধনে ভাইবা ধরবেই আপনার মেইন সাবজেক্ট, অর্থাৎ আপনি যে সাবজেক্টে আপনি টিচার হবেন, আপনার ওই সাবজেক্টই ভাইবা বোর্ডে ধরবে আপনাকে। তো ভাইবা বোর্ডে আপনার প্রশ্ন করবে, ভাইবা যদি আপনি ভালো করেন, এদিকে লিখিত পরীক্ষায় MCQ 200 নম্বরের ভিতরে আপনার যদি ভালো নম্বর থাকে, তো আপনার চাকরি নিশ্চিত থাকে। তো এখানে আপনার ইংরেজিতে মনে করেন যে 200টা MCQ থাকবে, তার ভিতরে আপনার 60টা MCQ থাকবে জেনারেল পার্ট, আর বাকি আপনার যে থাকবে 140 আপনার ইংলিশ থেকে থাকবে 160। ইংরেজি ডিপার্টমেন্টের 160 নম্বরই থাকবে, কি 160 নম্বরই থাকবে হলো আপনার ইংরেজি রিলেটেড, আর বাকি 40 নম্বর থাকবে আপনার অন্য অন্য যেগুলো ম্যাথমেটিক্স আছে, জিকে আছে, এগুলো থেকে থাকবে আপনার মাত্র 40। তাহলে আপনার তো ইংরেজি ডিপার্টমেন্ট থেকে 160টা MCQ আপনার ইংলিশ সাবজেক্ট সম্পর্কেই আসবে। শুধু আপনার সাবজেক্ট সম্পর্কে লিটারেচার থেকে প্রশ্ন ধরবে, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে প্রশ্ন ধরবে, রোমান্টিক পিরিয়ড, এলিজাবেথিয়ান পিরিয়ড, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। উত্তরগুলো দিতে পারলেই আপনার চাকরি, আপনি যে 95 জনের ভিতরে আপনি ঢুকে যেতে পারবেন। কথাটা ক্লিয়ার? আর যারা মনে করেন ভাইভাই পাস করবেন না, তাদেরকে বাতিল ঘোষণা করা হবে। ভাইভাই পাস করলেও আপনাকে রাখবে না, কারণ 95 জন রাখবে। তারা রাখার পরে বাকিদেরকে সুন্দর মতো বাড়ি পাঠিয়ে দিবে। ক্লিয়ার সবাই? বুঝছেন? শারীরিক শিক্ষা নিয়ে তো টেনশন করে না। যাদের বিভিন্ন শারীরিক শিক্ষা কোর্স করা ছিল, এবার তারা নায়ক। শারীরিক শিক্ষা, লাইব্রেরি সায়েন্স যারা বিভিন্ন কোর্স করে থাকেন, এটা আসলে আমরা অনেকেই জানি না। আমরা শুধু অনার্সে পড়াশোনা করি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে থাকি, কিন্তু দেখেন যারা পাশাপাশি লাইব্রেরি সায়েন্সের কোর্স করে রাখে বা শারীরিক শিক্ষায় বিভিন্ন কোর্স করে 1 বছর 2 বছর, তারাও কিন্তু এবার নিবন্ধনে চাকরি পাবে, প্রচুর পরিমাণে চাকরি পাবে, প্রচুর প্রচুর প্রচুর। হোসেন আহমেদ স্যার যুক্ত আছে, সৌরভ রায় স্যার জেনারেল 100 সাবজেক্টিভ না, জেনারেল 100 সাবজেক্টিভ 100 এরকম এখন আর নিয়ম নেই আপনার। এখন ওই নিয়মটাও সংশোধন আসছে, 140 আর 60, 140 60। স্যার আমি সাবজেক্টিভে কলেজ পর্যায়ে ভর্তি আছি, এখন আমি কি এটার পরিবর্তে স্কুল পর্যায়ে যেতে পারবো? টাকা দিলে সবই পারবা। জব মেডিসিনের টাকা দিলে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। আপনাকে যেখানে খুশি সেখানে আপনাকে পাঠিয়ে দিতে পারবে, যে কোনো কোর্সে, টেনশন নেই, খালি টাকা। এবারে কি বলছে? পরিবর্তন 2 দেখি। আবেদনের যোগ্যতায় পরিবর্তন আসছে, কিন্তু তার আবেদনের যোগ্যতা পরিবর্তন কি? এই যে দেখেন, এই জিনিস অনেকেই আছেন পূর্বে স্কুল 2তে HSC পাশে আবেদন করা গেলেও, এই যে এখন নবম শিক্ষক নিয়োগ থেকে এই পদের ন্যূনতম ডিগ্রি বা সমান পাস থাকতে হবে। ঠিক আছে? ন্যূনতম কি থাকতে হবে? ন্যূনতম
ডিগ্রি বা সমমান পাস থাকতে হবে। তার মানে আপনি মনে করেন ডিগ্রিতে আছেন, আপনি ডিগ্রি কমপ্লিট করছেন, যে কোনো সাবজেক্টে আপনি সায়েন্স আর্টস কমার্স ডিগ্রি কমপ্লিট করেন, আপনি স্কুল পর্যায়ে 2তে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা অনার্সে তো পারবেনই। তবে এখানে স্কুল পর্যায়ে 2তে আপনি যদি হন বাংলা ডিপার্টমেন্টের এবং ইংরেজি ডিপার্টমেন্টে যদি ঢুকতে চান, তাহলে অবশ্যই আপনার সেখানে কিন্তু ইংরেজিতে 300 নম্বরের আপনার পড়াশোনা থাকতে হবে। ডিগ্রি লেভেলে যদি আপনি 300 নম্বর ইংরেজি থাকে বা 300 নম্বর যদি বাংলা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। এক কথা, এখানে বাংলা এবং ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই এখানে অগ্রাধিকার পাবে ভাষাটার ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে শুধু ডিগ্রি পাস হলেই হবে। এক কথায় আমাদের এইচএসসি পাস দিয়ে একটা নিবন্ধন দেওয়া যেত, এটা এখন থেকে আর চলবে না। কি হয় সবাই? স্যার ফিজিক্স, তোমাদের সায়েন্স এবার মানে ফিজিক্স কেমিস্ট্রি এবার তো এবার লালে লাল, এবার তারা লালে লাল, এবার তাদের মানে ফিজিক্স কেমিস্ট্রি তোমরা একটু পড়াশোনা করো, তোমাদের চাকরি নাকের ডগায় চলে আসছে চাকরি। 3 নম্বর দেখো, সিলেবাস সংক্রান্ত পরিবর্তন। পূর্বে নিয়ম অনুযায়ী 100 প্রিলি ছিল, পূর্বে কি ছিল 100 নম্বর প্রিলি প্লাস 100 মার্ক লিখিত পরীক্ষা ছিল এবং 20 মার্ক ভাইবা। এখন কিন্তু এটা পরিবর্তন করে কি করছে, জেনারেল 60 মার্ক ও সাবজেক্টিভ 140। তার মানে আপনি যতই জেনারেল নিয়ে মাতামাতি করেন তেমন কোনো লাভ নাই, কারণ জেনারেল মাত্র 60, আপনার নিজ সাবজেক্টে 140, এই যে কত 140। এখন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করতেছেন, খালি জেনারেল নিয়ে পড়ে আছেন, খালি জেনারেল ইংলিশ ক্লাস করেন, জেনারেল ম্যাথ করেন, তাদের দিয়ে আর চাকরি হইতো না, কারণ এবার সাবজেক্টিভই 140। আপনি মনে করেন ফিজিক্সে পড়াশোনা করছেন, আপনার ফিজিক্স থেকে 140টা এমসিকিউ আসবে। আপনি মনে করেন ইকোনমিক্সে পড়াশোনা করছেন অনার্স লেভেল থেকে, তা আপনার সেই অষ্টম মানে নবম দশম উচ্চ মাধ্যমিক এবং অনার্সে যে আপনি ইকোনমিক্স থেকে যা পড়াশোনা করছেন ওর ভিতর থেকে 140টা এমসিকিউ থাকবে। কয়টা? একটা 140 পিস এমসিকিউ থাকবে আপনার জন্য বরাদ্দ কলেজ পর্যায়ে, 140 পিস বরাদ্দ থাকবে। আর যদি আপনি আর্টসের হন তাহলে তো আবার আলাদা, তাহলে 140 থাকবে, কিন্তু আপনার 7টা সাবজেক্ট রিলেটেড। আপনাকে ভূগোল পড়তে হবে, ইসলামের ইতিহাস পড়তে হবে, ইতিহাস পড়া লাগবে, এই যে সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে, এই সাবজেক্টগুলো আপনাকে টোটাল সামাজিক বিজ্ঞান অনুষদে আপনাকে 7টা সাবজেক্ট থেকে এমসিকিউ পড়াশোনা করতে হবে। কি কঠিন সিস্টেমটাই না চালু করেছে আপনার এই নিবন্ধন কর্তৃপক্ষ, বা একটু ভেবে দেখেন। ফিজিক্স কেমিস্ট্রি থেকে ফিজিক্স কেমিস্ট্রি আপনাকে পড়াশোনা করতে হবে, কমার্সের ক্ষেত্রে কমার্সের সাবজেক্টগুলো পড়াশোনা করতে হবে স্কুল পর্যায়ের ক্ষেত্রে। তো খুব সাবধান, একমাত্র কলেজ পর্যায়ে আপনার নিজ সাবজেক্টটা পড়া লাগবে। কলেজ পর্যায়ে পরীক্ষার পদ্ধতি সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। আর আপনি যা পড়ছেন, যে সাবজেক্ট অনার্স করছেন, ওই সাবজেক্ট থেকে এমসিকিউ আসবে 140টা। আর এই জেনারেল হলো 60 মার্ক। অনেকে জেনারেল বলছেন না, জেনারেল মনে করেন বাংলা এই মাত্র 20 নম্বর, বাংলা ইংরেজি এমসিকিউ আসবে, ছোট ছোট এমসিকিউ আসবে, এটাও মাত্র 20। ঠিক আছে, এবারে এই যে গণিত, মাশাআল্লাহ গণিত থেকেও আসবে 20, এবার জিকে থেকেও আসবে 20। তাহলে এখন জিকে 20, গণিত 20, ইংরেজি 20, বাংলা 20, এই 4 কুড়ি কত 80 হয়ে গেল। স্যার বেশি হয়ে গেল না, আরও কমে গেছে। এখন 4টা সাবজেক্টে, বাংলায় কত, বাংলায় 15, বাংলায় কত, বাংলায় 15, ইংরেজিতে কত, ইংরেজিতে 15, গণিতে কত 15, আর জিকে তো কত 15, 4 15 কত 60। দেখছেন, চিন্তা করছেন, আগে ছিল 25, 4 25 100, এখন আপনার 10টা নম্বর কমে দিছে। আপনি চাইলেও বাংলা বেশি পড়ে লাভ নাই, ইংরেজি বেশি পড়ে লাভ নাই, গণিত বেশি পড়ে লাভ নাই, জিকে বেশি পড়ে লাভ। আপনার কলেজ পর্যায়ে চাকরি পেতে হলে আপনাকে বেশি পড়াশোনা করতে হবে আপনার নিজ সাবজেক্ট। ক্লিয়ার? মনে থাকবে। একজন সাবজেক্টিভ 140, এটা কি আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? ভাই ডকুমেন্ট এগুলো তো পত্রিকা, আপনি হয়তো বাংলাদেশে থাকেন না, হয়তো ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে থাকলেও সমস্যা নাই, আপনি পত্রপত্রিকা পড়েন, দেখেন প্রথম আলো দেয়, ডেলি ক্যাম্পাস দেয়, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি চলতেছে। হ্যাঁ, তারপর এত টেনশন নেই। আমার মতে সাবজেক্টিভে পুরোটা নিলেও সমস্যা নেই। এখন মনে করেন আপনি মনে করেন একটা কলেজের ইকোনমিক্সের টিচার হবেন, ওখানে কি আপনি বাংলা পড়াবেন? কখনোই পড়াবেন না। ইংরেজি পড়াবেন না। তো ওখানে আপনি ম্যাথ করাবেন না। আপনি ওখানে পড়াবেন কি? আপনি ইকোনমিক্স পড়াবেন। তো আপনি ইকোনমিক্স প্রশ্ন করবেন না স্যার, তারা পরীক্ষা তো ওটার উপরই হওয়া উচিত। আমার মতে তো এখানে 100 বাদ দেয়, টোটাল 200 নম্বরই এমসিকিউ হওয়া উচিত সাবজেক্টিভে। তাহলে না আসল খেলা জানতো যে সাবজেক্টিভে যারা ভালো করবে তাদের শিক্ষক হিসেবে নেবে, আপনি ওইটাই পড়বেন। এখান তো আপনার 60 মার্ক রেখেছে, একটু আল্লাহর রাস্তায় রেখেছে আপনার জন্য একটু বরাদ্দ, যেহেতু আপনি আজীবন একটু পড়ছেন, ভালো পড়াশোনা, এখানে একটু আল্লাহর রাস্তায় রেখেছে আপনার জন্য 60 মার্ক। এই তো
সমস্যা নেই, কিন্তু আসল খেলা হবে এখানে। আপনার ভাইও এখানে প্রশ্ন ধরবে সব আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে। সুতরাং সাবজেক্টে যারা ফাঁকি মারছেন, বিশেষ করে অনার্সে যারা ফাঁকি মারছেন, বিশেষ করে কী করছেন আপনারা, ওই যে বিভিন্ন গাইড বই পড়া সাজেশন পড়া বড় বইদের হ্যান্ড নোট পড়া পরীক্ষাটা দিচ্ছেন, ইনকোর্স টিউটোরিয়াল মেইন পরীক্ষাগুলো দিচ্ছেন, এরা একটু পড়াশোনার টেবিলে বসেন। আপনাদেরকে বলি, আপনার নিজ সাবজেক্টে গুরুত্ব দেন, নিজ সাবজেক্টের উপর পড়েন, তাহলে কখনোই চাকরি হবে না। আপনি যতই বাংলা পড়েন, ইংরেজি পড়েন, জিকে পড়েন, ম্যাথ কেন, ওইটা দিয়ে জীবনও চাকরির ধারে কাছেও যেতে পারবে না। নিবন্ধনের আশেপাশেও দাঁড়াইতে পারবেন না আপনি। আপনার আশেপাশে দাঁড়াতে হলেও আপনাকে নিজ সাবজেক্টে ভালো দক্ষতা অর্জন করতে হবে। নিজ সাবজেক্টে এখন ভালোবাসেন। আপনি এত কষ্ট করে 4 বছর অনার্স করলেন, আপনার নিজ সাবজেক্টটাকে ভালোবাসবেন না? আপনার কত মার্কে অনার্সে কমপ্লিট করেছেন, আপনার এই সাবজেক্ট আবার সেই বইগুলো আবার পড়তে হবে। ঠিক আছে? তাই সাবজেক্টিভে ভালো করা মানে আপনার চাকরি নিশ্চিত, আর জেনারেল পার্টে ভালো করা মানে কোনো চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক কথায় জেনারেলও ভালো করতে হয়, সাবজেক্টিভে ভালো করতে হয়, তাহলেই খেলাটা জমবে। মনে থাকবে? তাহলেই খেলাটা জমবে। আপনি জেনারেল একটু কম মার্ক পেলেও তেমন একটা সমস্যা করবে না, তবে আপনাকে সাবজেক্টিভে অবশ্যই ভালো নম্বর আপনাকে পেতেই হবে। এই জন্য সবাইকে বলবো যে ভাই আপনারা গুরুত্ব দিন, নিজ সাবজেক্টকে ভালোবাসুন। স্যার স্কুল পর্যায়ে কি সাবজেক্টিভ 140, জেনারেল 60? স্কুল পর্যায়ে স্যার, স্কুল পর্যায়ে ওটা হলো ভাষার ক্ষেত্রে ওটাই হবে। ভাষা যারা বাংলা ইংলিশ আছে ওটাই হবে। আর আপনার অন্য অন্য যে সাবজেক্টিভ আপনার যে আছে, যে মাদ্রাসা লেভেলের যেগুলো আছে, ওগুলো আপনার মাদ্রাসা লেভেলের যেগুলো সার্কুলারে দেওয়া আছে, ওই কটা 4টে সাবজেক্ট আছে, আরবি, ফিকা, হাদিস, এগুলো মিলেই আপনাকে প্রশ্ন করে দিবে। স্যার বাংলাতে কি 140 প্লাস জেনারেল 20, মোট 160 নম্বর হবে? আরে না, আধা এটা বুঝো না কেন? তোমার বাংলা ডিপার্টমেন্টে তুমি যদি বাংলা কলেজ পর্যায়ে প্রভাষক হও, তা বাংলায় তোমার এমসিকিউ আসবে কয়টা? বাংলা এমসিকিউ আসবে 160টা প্লাস 40টা থাকবে তোমার অন্য। ইংরেজি ডিপার্টমেন্টের যারা আছেন তাদেরও 160টা আসবে কি ইংরেজি, প্লাস বাকি 40টা আসবে তোমার অন্যটা। বুঝছেন? এই জিনিসটা একটু খেয়াল করো। যারা আবার বলি, যারা ইসে আছেন ইংরেজি আর বাংলা, এরা সবচেয়ে লাকি, কারণ ইংরেজি ডিপার্টমেন্ট আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে 200-160টা এমসিকিউ আসবে আপনার নিজ সাবজেক্ট ইংরেজি থেকে। বাংলা ডিপার্টমেন্টের যারা আছেন তাদের আপনার বাংলা থেকেই আসবে 160টা, আপনি স্কুল হোক আর কলেজ হোক, আর বাকি আপনার 40 থাকবে শুধু। তো 40 কি আপনার 40 তো মানে খুবই কম। আরে 60 না, এখানে ও তো 100 এই কেন, ওর ভিতরে তো এমনি আছে বাংলায়, ঠিকই তো আছে, হিসাব তো ঠিকই আছে এখানে হিসাব ঠিক আছে না? একটু খেয়াল করেন, অনেকে বুঝতেছেন না। আপনি মনে করেন 140, হ্যাঁ, আর ধরেন 60, আপনি যদি বাংলা ডিপার্টমেন্টের হয় আপনার তো প্লাস পয়েন্ট। আপনার এখানে জেনারেল ভিতরে বাংলা 20টা এমসিকিউ আছে না, জেনারেল 20 আছে না, সেই 20 এখানে যুক্ত করে দেন, এই যে 20, তাহলে আপনার কত হলো? 160 হয়ে গেল না? আপনি বাংলার ইংলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন তার, এবং ম্যাথমেটিক্স, এরাও লাকি। 3টে ডিপার্টমেন্টের নাম বললাম, এরা সবচেয়ে লাকি ডিপার্টমেন্ট। 3টে কি কি মনে করেন? গণিত ডিপার্টমেন্ট আছেন। এখন আপনার জেনারেলে তো 20টা এমসিকিউ গণিত থেকে তো আসে। আবার দেখেন বাংলা ডিপার্টমেন্টে যারা আছেন তারা জেনারেলে কি আপনার আছে না 20টা এমসিকিউ আছে না, আপনার বাংলা থেকে তো 140টা আসবে, 160। আবার ইংরেজি ডিপার্টমেন্টে দেখেন, ইংরেজি ডিপার্টমেন্ট আপনার কি ইংরেজি 20টা এমসিকিউ তো এমনি আসছে জেনারেল পার্টে, তো ওটা যদি আপনি ওখানে নিয়ে যান, তাহলে আপনাদের এই 3টা সাবজেক্ট যারা আছেন তাদের নিজ সাবজেক্ট সম্পর্কেই থাকবে 160 নম্বর, নিজ সাবজেক্টিভ 160, মাত্র 40 সাধারণ জ্ঞান আপনার পড়তে হবে, আর অন্য টুকটাক যা আছে এটা। এবার ক্লিয়ার সবাই? একদম 155 হবে কেন? 155 হবে, ও 155 হতে পারে যেহেতু 15। হ্যাঁ, গুড 155 হবে, তাহলে 155, 160 বাদ দেন, তাহলে 155 হবে, কারণ যেহেতু ওখানে 15টা এমসিকিউ, গুড 15টা এমসিকিউ, তাহলে আমার কত? 140 যোগ 15টা এমসিকিউ, তাহলে 155টা হবে। গুড, থ্যাংক ইউ। 155, 160 না 155, এখন নতুন নিয়মে 155টা হবে। এবার ক্লিয়ার? তাহলে স্যার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্ট স্কুল পর্যায়ে কি সাবজেক্টে 140 থাকবে? হ্যাঁ, আপনার সাবজেক্টিভে সবারই 140, সাবজেক্টিভে সবাই 140। স্যার জেনারেল সাবজেক্টিভে কি আলাদা আলাদা পাস করা লাগবে? হ্যাঁ, এইটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে এখন, যে অনেকে বলতেছে যে এরকম ফেসবুকে লিখতেছে যে জেনারেলে কোনো পাস নম্বর নাই, এই দুইটা মিলাইয়া সর্বোচ্চ নম্বর পাইলেই তার চাকরি হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা এখনো কোনো দিক নির্দেশনা আসেনি, তবে আমার এটা এখনো এটা দোদুল্যমান অবস্থা আছে। তবে অবশ্যই জেনারেলে এটা 5 নম্বর তো একটা থাকবেই সর্বনিম্ন। আপনার এখানে একটা 5 নম্বর না দিলে মান সম্মান থাকে? এখন একটা চাকরি পরীক্ষা দিবেন, এখানে একটা 5 নম্বর থাকবে না, তাহলে হয়?
এটা 5 নম্বর থাকবে, ওটা নিয়ে আপনারা এত টেনশন করার দরকার নেই। যাই হোক, ইংরেজি ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, গণিত ডিপার্টমেন্ট তারা কিন্তু নিজ নিজ সাবজেক্টে পড়বেন। 155টা এমসিকিউ থাকবে, আর বাকি 45টা এমসিকিউ আপনার অন্য অন্য সাবজেক্ট থেকে, অন্য অন্য মানে অন্য অন্য বিষয় থেকে আপনাকে পড়তে হবে। অন্য অন্য বিষয় বলতে আপনি সেখানে বাংলা ডিপার্টমেন্টে হলে আপনার সেখানে আবার ইংরেজি অতিরিক্ত পড়া লাগবে 15টা, তারপর জিকে পড়া লাগবে 15টা, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে, গণিত পড়া লাগবে 15টা, এই আর কিছুই না। ক্লিয়ার সবাই? স্কুল পর্যায়ে 2 সম্পর্কে বলেন। এতক্ষণ তো স্কুল 2 পর্যায়ে বললাম যে স্কুল 2 পর্যায়ে ডিগ্রি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, আদার আর কোথাও পারবেন না। মনে করেন না যে আপনি স্কুল পর্যায়ে 2 তে সবাই আবেদন করতে পারবেন, সবাই আবেদন করতে পারবেন না। স্কুল পর্যায়ে 2 তে ডিগ্রি পাস লাগবে। বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট এরা আবেদন করতে পারবেন, আর মাদ্রাসা লেভেলে যারা আছেন তারা আবেদন করতে পারবেন বেশি। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা দেখি, তারপর পরিবর্তন আরো আসতে পারে। এবার পরীক্ষা সংক্রান্ত পরিবর্তন। পূর্বে নিয়ম অনুযায়ী প্রিলি, লিখিত, ভাইবা পরিবর্তন করে কেবল প্রিলি 200 মার্ক, এমসিকিউ ভাইবা 20 মার্ক পদ্ধতি চালু। তার মানে আপনার প্রিলি এমসিকিউ 200। এখন অনেকে মনে প্রশ্ন করে, স্যার আমি যদি পাশ করি তাহলে আমার কি চাকরি হবে? না, তারপরে চাকরি হবে না। এখানে মনে করেন আগে বলে যে 40 এরকম 80 পাইতে হবে। পাশ করলেও আপনাকে ভাইবায় ডাকবে না, পাশ করলেও আপনাকে ভাইবায় ডাকবে না। এখন আর কোনো নিবন্ধন পরীক্ষা নাই, এক কথায় বিশেষ পরীক্ষা, এক কথায় প্রাইমারি পরীক্ষার স্টাইল। প্রাইমারি পরীক্ষা কিভাবে নিয়োগ হয় খেয়াল করো। প্রাইমারি পরীক্ষা অনেকে টেকে, তাদের আবার ভাইবা নেয়। আবার বিশেষ পরীক্ষাও কি করে, সাবজেক্টিভে যে 49তম বিশেষ পরীক্ষা কি হলো, যাদের একটা নির্দিষ্ট সংখ্যা রাখে তাদেরকে টিকে তাদের ভাইবা নেয়। মনে করেন একটা সিম্পল বললাম, আবার উদাহরণ দিই। ইংরেজি ডিপার্টমেন্টে প্রভাষক কত? 95 বললাম, 95 জন। এর 3 দিয়ে গুণ করেন, মনে করেন 250 থেকে 300। এখানে আপনাকে রাখবে মাত্র কত? এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনার রাখবে মাত্র 250 জন। এই 250 জনের ভাইবা নিবে, যাতে খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে সার্কুলার দিয়ে নিয়োগ দেওয়া যায়। মাত্র 250 জন টিকাবে, এর বেশি টিকাবে না। তাহলে এই মাত্র হয়তো 3 গুণ দিয়ে একটু হালকা টিকে দেবে, 280 জন রাখতে পারে। এদেরকে রাখবে 95 জন, বাকি ফেলে দিবে। এটা মাথায় রাখেন। এখন মনে করেন কারো সাবজেক্টে যদি পদসংখ্যা ফাঁকা থাকে বেশি, মনে করেন একজনের সাবজেক্টে পদসংখ্যা ফাঁকা আছে 500। কত স্যার? আমার কলেজ পর্যায়ে ফাঁকা আছে পদসংখ্যা 500। তো এই 500 পদসংখ্যা যদি ফাঁকা থাকে, স্যার আমার কি হবে? তোমাকে টিকাবে মাত্র 1500। কত টিকাবে? 1500 টিকাবে। এখন স্যার আমরা পরীক্ষা দিলাম, আপনার ডিপার্টমেন্টে পরীক্ষা দিলেন, মনে করেন 20,000 স্টুডেন্ট পরীক্ষা দিলেন সারা বাংলাদেশে। আপনার সাবজেক্টে আপনি 20,000 পরীক্ষা দিলেন, কিন্তু আপনার টিকাবে মাত্র 1500। বাকিদেরকে সবাইকে একদম বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে দিবে, অর্থাৎ আপনাদের আর কোনো রাখবে না। এই 1500 রাখবে, রাখার পরে আপনি কি খুশি? আপনি ভাইবা দিবেন, কি খুশি? আপনি নিবন্ধন এবছর ভাইবা দিবেন। হ্যাঁ, ভাইবা আপনার নম্বর রাখবে মাত্র 20। এই 20 নম্বরে ভাইবা বোর্ডে আপনাকে প্রথমে ঢুকবে, প্রথমে আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন ধরবে। এই নিজ সাবজেক্ট সম্পর্কে 99% প্রশ্ন ধরা হয় একদম নিজ সাবজেক্ট সম্পর্কে। বাকি 1% ধরা হয় আপনার বাপের নাম কি, অমুকের নাম কি, এই সব ধরা হয় টুকটাক, কিন্তু বাকিটা সবই ধরাবে কোথায়? নিজ সাবজেক্ট সম্পর্কে। এখানে আপনার ভাইবা যদি ভালো হয়, প্লাস এখানে যদি ভাইবা ভালো হওয়া লাগবে, প্লাস এখানেও আপনার এই যে 1500 টিকেলে যারা ভাইবা দিবে, তাদের ভিতরে যারা আবার এমসিকিউ পরীক্ষায় যারা বেশি নম্বর পেয়ে থাকবে, তারা কই হুররে আমরা পেয়ে গেছি। যেমন 200টা এমসিকিউর ভিতরে আপনি সাবজেক্টিভে যদি মনে করেন স্যার আমি 130 প্লাস নম্বর পাবো, 130 প্লাস নম্বর পাবো, আমি সাবজেক্টিভ জেনারেল মিলায়া আমি 130 প্লাস নম্বর পাবো, হুররে তুমি জিতে গেছো। আবার একজনে তোমার চেয়ে বলবে স্যার আমি তো 140 প্লাস পাবো, হ্যাঁ তোমারই চাকরিটা হবে। ওই তোমার 100, 110, 108, 115 এই খরাতি মার্কা নম্বর দিয়ে তোমার কখনোই এই 500-র ভিতরে ঢোকা সম্ভব না। তার মানে প্রশ্ন যদি কঠিন করে, একেবারে অনেক হার্ড করে, সেক্ষেত্রে আপনার 110ও নামতে পারে, 112ও নামতে পারে, 100তেও নামে যেতে পারে। আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে বুঝতেই পারতেছেন, প্রশ্ন সহজ করে দিলে 140 নম্বর লাগবেই, 130 প্লাস নম্বর লাগবেই। তা চিন্তা করতেছেন আপনার নিজ সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ, জেনারেল পার্টও যে কম গুরুত্বপূর্ণ না, দুইটাই হাড্ডাহাড্ডি গুরুত্বপূর্ণ। সুতরাং ভালো করে পড়াশোনা করতে হবে। এখন থেকে দৈনিক 5 থেকে 8 ঘন্টা, দৈনিক 5 থেকে 8 ঘন্টা আপনাকে ধোঁয়া পড়তে হবে। দৈনিক 5 থেকে 8 ঘন্টা আপনাকে কি করতে হবে? ধোঁয়া পড়াশোনা করতে হবে। সাবজেক্টিভ সবচেয়ে বেশি পড়বে। জেনারেল পার্টে আপনি সময় দিবেন দৈনিক 2 ঘন্টা, আর বাকি সবটাই দিবেন আপনার নিজ সাবজেক্টে আপনি দিবেন। তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে, চাকরিটা হয়ে যাবে। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন কিনা আমি যেটা বলতেছি? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা?
স্যার সহকারী শিক্ষক আইসিটি পর্যায়ে সাবজেক্ট, ও এই আইসিটি এর কইও না রে ভাই, এরা যে কি লাকি সিএসসি ডিপার্টমেন্ট, ওয়াও। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন সিএসসি তে পড়েন, এই সিএসসি ডিপার্টমেন্ট লাকি। প্রাইভেট ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসি এই সাবজেক্ট আছে। তো যারা এই সিএসসি সাবজেক্ট এবার পড়াশোনা করছেন, আপনি স্কুল কলেজ বা যেখানে থাকেন না কেন, আপনি হুররে আপনার হয়ে যাবে। খালি একটু পড়াশোনা করেন, একটু পড়াশোনা করেন, সাবজেক্ট নিজ সাবজেক্টে একটু গুরুত্ব দেন, দেখবেন আপনার চাকরি হয়ে গেছে, আপনার চাকরি হয়ে যাবে। আপনার টেনশন নেন কোনো কারণে। আপনি আইসিটিতে যদি পড়াশোনা করেন, আপনার আইসিটিতে ওই রকম আপনার নিজ সাবজেক্ট, স্কুল হোক আর কলেজ হোক, আপনার আইসিটি 140টা এমসিকিউ থাকবেই, কোনো মিস নাই। 140টা এমসিকিউ আপনার আইসিটি থাকবে। এক্ষেত্রে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, উচ্চ মাধ্যমিক যে আইসিটি এমসিকিউগুলো আছে, এগুলো ঝালাই করে ফেলেন। পাশাপাশি আপনার অনার্সে যে আইসিটির যে মৌলিক গ্রন্থগুলো পড়াশোনা করেছেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা যে বইগুলো লিখেছেন বা বুয়েটের যে স্যাররা যে বইগুলো লিখেছেন, এই বইগুলো দাগাই এমসিকিউগুলো পড়ে ফেলেন। ইনশাল্লাহ আপনার চাকরি নিশ্চিত। কেন আপনার প্রতিযোগিতা সিএসসি ডিপার্টমেন্ট বাংলাদেশে অত নাই, কম ডিপার্টমেন্ট, আবেদনও করবে কম, চাকরি হবে বেশি। সিএসসি এমন একটা ডিপার্টমেন্ট যাদের চাকরি হবে বেশি, তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে খুবই কম, তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে খুবই কম, খুবই কম। এবং ভাইবে বোর্ডে যারা যাবে অধিকাংশই তাদের চাকরি হয়ে যাবে। টেনশন আর কোনো কারণ নেই, টেনশন আর কোনো কারণ নেই। চারু কারুকলা এটাও ভালো আছে, শারীরিক শিক্ষা চারু কারুকলা এটাও ভালো আছে, আপনার টেনশন আর কারণ নাই, আপনাদের পদ সংখ্যা বেশি আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারো কোনো প্রশ্ন থাকলে বললেন। তাহলে একবার দেখছেন কি করলাম, তা পরিবর্তন কি পূর্ব নিয়ম, এখন থেকে আপনার এই নিবন্ধন শব্দটাই থাকবে না, ঠিক আছে? এই নিবন্ধন 19তম নিবন্ধন এগুলো থাকবেই না, হবে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, নবম শিক্ষক নিয়োগ, বেসরকারি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, কথাটা থাকবে বেসরকারি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। স্কুলে সহকারী শিক্ষক, কলেজ প্রভাষক এবং জুনিয়র শিক্ষক, এই 3 ক্যাটাগরিতে আপনাকে সার্কুলার আসবে এবং এই 3 ক্যাটাগরিতে আপনাকে পরীক্ষা দিয়ে ছোট্ট একটা এমসিকিউ পরীক্ষা দিবেন মাত্র 200 নম্বরের। বিশেষ পরীক্ষা কত নম্বরের? 200 নম্বর হয়। আপনাকে ওরকম 200 নম্বর একটা এমসিকিউ দাগাই আসতে হবে, একই দিনে পরীক্ষা হবে, একই দিনে পরীক্ষা হবে এবং টুস করে রেজাল্টটা দিয়ে দেবে। 1 সপ্তাহের ভিতরে আপনার রেজাল্টটা টুস করে পাবলিশ করে দিবে। হয়তো 8 দিন সময় নেবে রেজাল্ট দিতে, রেজাল্টের পরে আপনার শুরু হয়ে যাবে ভাইবা। তবে এক্ষেত্রে সময় পাবেন খুবই কম, ধরে নিলে আমি বলে দিলাম যে আপনি সার্কুলারের পর থেকে আপনি সময় পাবেন, ধরে নেন 2 থেকে 3 মাস সময় পাবেন। এর বেশি সময় আপনাকে কখনোই দিবে না। স্যার কত মাস সময় পেতে পারেন? আমি বলে দিলাম 2 থেকে 3 মাস, এর বেশি সময় আপনি কখনোই পাবেন না। যদি বাংলাদেশে যদি ইরান বা এরা যদি হামলা চালায়, যদি আমেরিকা হামলা চালায়, কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে, তা সেক্ষেত্রে হয়তো আপনার এটা বৃদ্ধি করতে পারে, আদারওয়াইজ এটা সম্ভব না। তাই 2 থেকে 3 মাস আপনি চিন্তা করেন এখন থেকে। যদি আপনি প্রস্তুতি না নেন, আপনি কি টিকতে পারবেন? যারা অনার্সে ভালো রেজাল্ট আছে, ডিপার্টমেন্টে যাদের ভালো রেজাল্ট আছে, ওরা তো এবার গোল দিয়ে দেবে মাঠে, টুস করে গোলটা মাইরে দেবে। আপনি চিন্তা করেন আপনার অবস্থাটা কি হবে। যারা এই আশায় বসে আছেন যে সার্কুলার দিবে, সার্কুলার দিলে ওই দিন থেকেই আমি পড়াশোনার টেবিলে বসবো, তার আগে আমি গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরবো বা বয়ফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরবো, এই ধান্দায় যারা আছেন তাদের কখনোই নিবন্ধন হবে না। নিশ্চিন্তে থাকেন, এটা হবে না। আপনাকে অবশ্যই এখনই পড়াশোনার টেবিলে বসে যেতে হবে এবং দৈনিক 5 থেকে 8 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে। সাবজেক্টিভ ক্লাস কি শুরু হয়েছে? সাবজেক্টিভ ক্লাস শুরু হয়ে গেছে। বাংলা সাবজেক্টিভ বই কবে পাওয়া যাবে? আপাতত কেরিয়ার প্লাস বাংলা বইটা পড়তে থাকবেন। আমাদের কেরিয়ার প্লাস বাংলা বইটা আপাতত পড়তে থাকেন, তারপর সার্কুলার দিলে তারপর আবার নতুন সিলেবাস দিবে। অনেকে বলতেছে সে পুরাতন সিলেবাসটাই ধরাই দিবে। এখন পুরাতন সার্কুলার না দিলে এটা কখনোই বোঝা যাবে না। নতুন দেখা গেল যে আওয়ামী লীগ আমলের কিছু জিনিস আছে যেগুলো বাতিল করতে পারে। এজন্য বললাম যে সিলেবাস, এমসিকিউ সিলেবাস হয়তো তারা চেঞ্জ করে দিতে পারে। যেহেতু আমরা সার্কুলারটা আসুক তাহলে করব। স্যার মার্কেটিং এর তো অবস্থা খারাপ, বাংলাদেশে মার্কেটিং ডিপার্টমেন্ট কয়টা আছে কলেজে, এই জন্য অবস্থাটা খারাপ, আর কিছুই না। স্যার আমি বিএসসি থেকে ডিগ্রি পাস করছি, আমার সাবজেক্ট রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা ছিল। ওই আপনি উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞানই আপনার পড়তে হবে স্কুল পর্যায়ে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান আপনার দুটোটাই পড়তে হবে।
স্যার আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে, আর কোনো প্রশ্ন আছে? তাহলে এখন দেখেন, আপনাকে অবশ্যই ভাইবা, আবার বলতেছি, এখানে ভাইবার ক্ষেত্রে আপনার কোনো ধরনের বিসিএস এর কেন্দ্রিক কোনো ধরনের ভাইবাই ওই রিলেটেড কোনো প্রশ্ন আসবে না। আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করবে, 99% প্রশ্ন নিজ সাবজেক্ট সম্পর্কে। বারবার বলতেছি ভাইয়া, নিজ সাবজেক্টটার প্রতি গুরুত্ব দেন, নিজ সাবজেক্টকে ভালোবাসেন, তাহলে নিবন্ধন আপনাকে ভালোবাসবে, নিবন্ধন আপনাকে ভালোবাসবে। সুতরাং নিজ সাবজেক্ট ভালোবাসবেন না, আপনাকে দিয়ে কিছু হবে না। আবার বলতেছি, একদম নিচুর শ্রেণীর বইগুলো বেশি বেশি পড়েন, নিচে শ্রেণীর বই, এখানেও কিছু তথ্য আছে। এক কথা স্যার, পর্ব কি কি ভালো করে খেয়াল করেন। যদি আইসিটি ডিপার আপনার সাবজেক্ট যদি সিএসসি হয়, ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক যে পাঠ্যপুস্তক বোর্ড বইগুলো আছে এগুলো কালেক্ট করেন, এগুলো পড়াশোনা শুরু করে দেন। আবার মনে করেন আপনি যদি মনে করেন অন্য সাবজেক্ট, ইকোনমিক্সের সাবজেক্ট হন, আপনি অবশ্যই নবম দশম শ্রেণী ইকোনমিক্সের বইটা পড়বেন, উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স বই পড়বেন। আপনি রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট হলে অবশ্যই আপনি পরিণতি বই, 9 10-এর পরিণতি বই এবং উচ্চ মাধ্যমিক পরিণতি বই প্লাস অনার্সে যে পড়াশোনা করছেন এই বইগুলো ঝালাই করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। তবে জব মেডিসিনের সাথে থাকেন, সাবজেক্টিভও ভালো করবেন, কারণ জব মেডিসিনে সাবজেক্টিভও এবং জেনারেল উভয়ই ক্লাস হয়। সুতরাং আপনার জব মেডিসিনের সাথে থাকেন, জব মেডিসিন স্যাররা আপনার সাবজেক্ট সম্পর্কে যেভাবে পরামর্শ দেবেন ওই পরামর্শ অনুযায়ী আপনাকে পড়াশোনা করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। এবারে দেখেন কেন্দ্র সংক্রান্ত পরিবর্তন, শিক্ষামন্ত্রী কিন্তু খুবই স্মার্ট, শিক্ষামন্ত্রী কিন্তু খুবই স্মার্ট এবং তিনি চাইতেছেন যে এই প্রাইমারি পরীক্ষা যেহেতু জেলা পর্যায়ে হয়, প্রাইমারি পরীক্ষাগুলো ভেজাল লাগায়, চুরি সবচেয়ে বেশি হয়। এই জেলা এবং বিভাগীয় পর্যায়ে যদি পরীক্ষা হয় এখানে চোরটা বেশি চোরামি হয়, বিশেষ করে প্রভাব খাটায়, যারা প্রভাবশালী তারা প্রভাব খাটায়। যেমন জেলা পর্যায়ে যে প্রাইমারি পরীক্ষা, এটা যে কতটা ফালতু সিস্টেম যা বলার মতো না। কারণ প্রত্যেকটা জেলায় পর্যায়ে কী করে, কেন্দ্র ম্যানেজ করে ফেলায় এবং পরীক্ষা হলে টিচার পর্যন্ত টাকা দিয়ে ম্যানেজ করে ফেলায়, পিস্তল ঠাকাই হইলো বলে যে নকল চলবে। এজন্য জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে পরীক্ষাটা সিস্টেমটা বন্ধ করার পক্ষে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। তো এই নিয়মটাও আসতে পারে, কিন্তু আগে কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হতো। এখন চিন্তা করতেছে মাননীয় শিক্ষামন্ত্রী চিন্তা করতেছে যে না, এই নিবন্ধন পরীক্ষা আমরা সম্পূর্ণ ঢাকায় নিব। কোথায় নেব? ঢাকায়। শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় অভাবে নাই, যে এখানে মাতুয়াল থেকে একদম চিটাগাং রোড পর্যন্ত আমরা কি করব, আর এদিকে গাজীপুর পর্যন্ত আমরা পরীক্ষা নিব। টোটাল ঢাকা শহরের আশেপাশে মিলাইয়াই আমরা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে বর্তমান শিক্ষামন্ত্রী। এটা যদি হয় তাহলে এটা ভালো প্রস্তাব, অবশ্যই একটা ভালো প্রস্তাব হবে সেখানে। আর আগে নিয়মে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হতো, তবে কেন্দ্র সংকট ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যদি দেখে যে অ্যাপ্লাই পড়ছে অনেক অনেক বেশি, ওই পরিমাণ ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সিট নাই, তখনই কেবল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আমরা বিভাগীয় শহরে যাব কি না। ক্লিয়ার সবাই? অর্থাৎ আপনি কতজন অ্যাপ্লাই করে সেটার উপর ডিপেন্ড করবে, অ্যাপ্লাই কতজন করবে সেটার উপর ডিপেন্ড করবে। মনে থাকবে তো? মনে থাকবে? স্যার ইসলাম ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টিভ বইটা কিভাবে সংগ্রহ করব? ইসলাম ইতিহাস সাবজেক্টিভ বই আমরা এখনো দেওয়া শুরু করিনি। আমরা জেনারেল বইটা দেওয়া শুরু করছি। শোনেন, গতকাল আমরা এই জেনারেল বইটা দেওয়া শুরু করছি। গতকাল আসছে, আজকে সবাইকে কুরিয়ারে পাঠাবে। গতকাল আসছে, আজকে কুরিয়ারে সবাইকে পাঠাবে। এই বইটা আমরা দেওয়া শুরু করছি, এটা ফ্রি, টাকা দিয়ে না, ফ্রি দেওয়া শুরু করছি এই বইটা। এখানে অর্থাৎ আপনার যে 40 নম্বরের যে পরীক্ষা, 40 নম্বরের জন্য আপনি এইটা পড়বেন, 40 নম্বরের জন্য এই বইটা আপনাকে দিয়েছি, এইটা পড়া কভার করবেন। এরপরে দেখেন আমাদের সার্কুলারটা দেওয়ার সাথে সাথে আপনাকে এই সাবজেক্টিভে হ্যান্ড নোট দিয়ে দিব। এটা হলো সমাজ কল্যাণ, আমার হাতে যেটা দেখছেন লেকচার শিট, এটা তার আগে দেওয়া হবে না, কারণ নিয়ম চেঞ্জ হয়ে গেছে অলরেডি। দেখেন, আমরা যদি এই বইটা আগে দিতাম, এখানে লিখতাম 100 নম্বর এমসিকিউ পরীক্ষা, আর পরীক্ষা তো এখন 140 করে ফেলছে। এই জন্য দেখেন আরও কিছু সিলেবাস পরিবর্তন আসবে। তা এইরকম আপনাদের হ্যান্ডনোট যেটা আছে, এই যে নিজ নিজ সাবজেক্টের 140 যে এমসিকিউ আপনার লাগবে, সে 140টা এমসিকিউ এরকম যে হ্যান্ডনোট দিব, এই হ্যান্ডনোটটা ভালো করে পড়তে হবে। শুধু হ্যান্ডনোট পড়লে কি স্যার আমি 140-এ 40 পাবো? না, এই হ্যান্ডনোট পড়লে আপনি 140-এ 40 পাবেন না। তো এই হ্যান্ডনোটটা পড়তে হবে, পাশাপাশি আপনাকে কি করতে হবে, আমাদের টিচারের ক্লাসগুলো নিয়মিত করতে হবে, টিচার ক্লাসে যে নোটগুলো করে দেবে সেগুলো পড়াশোনা করতে হবে। আবার টিচার যে একটা পিডিএফ দিবে ক্লাস শেষে, ওই পিডিএফটাও আপনাকে পড়াশোনা করতে হবে। পাশাপাশি আপনাকে বোর্ড বইটাও পড়াশোনা করতে হবে, নিজ সাবজেক্টেও পড়াশোনা করতে হবে। কারণ মনেই রাখতে, আপনি নিজেই ভাবতেছেন যে আপনাকে 140-এর ভিতরে আপনার যে করে হোক 100 নম্বর আপনাকে রাখতে হবে নিজ সাবজেক্টে, যদি আপনি চাকরিটা পেতে চান। সুতরাং ভালো করে পড়াশোনা করবেন, ভালো করে পড়াশোনা করবেন। আমরা জাস্ট আপনাকে হেল্প করতে পারবো যে আমরা এই জিনিসগুলো আপনাকে দিলে পড়তে পারবেন।
স্যার সাবজেক্টিভ 120 প্লাস জেনারেল প্লাস 30 পাবো ইনশাল্লাহ, তাহলে কি চাকরি নিশ্চিত আশা করা যায়? স্যার সাবজেক্টিভ প্লাস জেনারেল, হ্যাঁ 120 প্লাস। তবে আপনি সাইফুল একটা কথা বলছেন, স্যার আমার যদি 120 প্লাস পাই, 120 পাওয়া তো কিন্তু চারটিখানেই কথা না, সাইডে 120 নম্বর পাওয়া কিন্তু অনেক সো টাফ প্রশ্ন। আপনার মনে হয় 200 ভিতরে মাত্র 120, কিন্তু 120 পাওয়া সো টাফ, কারণ এখানে নেগেটিভ নম্বর আছে, কিন্তু তার নেগেটিভ নম্বর যেহেতু আছে, সুতরাং আপনার এখানে 120 নম্বর পাওয়া অসম্ভব কিছু নয়, আপনি চাকরি পেতে পারবেন এখানে থাকলে। অবশ্যই আপনি টেকার সম্ভাবনা সবচেয়ে বেশি, আপনার ভাইবাটা ভালো করলে হয়ে যাবে চাকরি। স্যার সাবজেক্টিভে সিলেবাস কবে দিবে? নিবন্ধন কর্তৃপক্ষ বলতে পারে, মানে সার্কুলার সাথে সাথে দিয়ে দিবে। স্যার হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে কিছু বলেন। হিন্দু ধর্ম টেনশন নাই, আপনার হিন্দু ধর্ম তো আপনার হিন্দু ধর্মই, এটা আপনার নিজের, আপনার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম পঞ্চম শ্রেণীর বইও হিন্দু ধর্ম আছে। তো এই যে পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম, ষষ্ঠ সপ্তম উচ্চ মাধ্যমিক, এই হিন্দু ধর্ম আপনার বইগুলো পড়েন, এই বইগুলো পাঠ্যপুস্তক বইগুলো পড়েন, তাহলে আপনার নিশ্চিত থাকেন যে আপনার চাকরি হবে। এরকম ইসলাম শিক্ষা আছে, এগুলো হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা দেখব পরিবর্তন 6, পরিবর্তন 6টা দেখব। স্যার স্কুল পর্যায়ে সাধারণ জ্ঞানের পরিবর্তে কি এখন সাধারণ বিজ্ঞান পড়তে হবে নাকি দুটোই পড়তে হবে? না, ওরকম না, দুটোই পড়তে হবে। স্কুল পর্যায়ে একই সাথে পরীক্ষা হবে? হ্যাঁ অবশ্যই, স্কুল পর্যায়ে একই সাথে পরীক্ষা হবে। আপনি অ্যাপ্লাই করবেন কলেজে, এরপর করবেন স্কুল পর্যায়ে, এই দুইটা অ্যাপ্লাই করবেন। আর যারা একটু মনে করেন গরিব পড়াশোনা করেন, গরিব অসহায় নিঃস্ব অবলা প্রাণী, তারা স্কুল পর্যায়ে 2 করবেন আর কলেজ করবেন, কিন্তু স্কুল পর্যায়ে আবেদন করবেন না। মনে থাকবে, মনে করেন অনেক আছে না, নিরীহ প্রাণী, একদম অবলা প্রাণী, পড়াশোনা করে না, ঠিক আছে, 3 বেলা ধুমাইয়া খায়, পার্কে ডেটিং মারে, এর অবলা প্রাণী আছে না, তারা কি করবেন? স্কুল পর্যায়ে 2তে পরীক্ষা দেবেন। তবে অবশ্যই স্কুল পর্যায়ে 2তে আপনার বাংলা বা ইংরেজি যে সাবজেক্ট থাকা লাগবে, ডিগ্রি পাস থাকা লাগবে, তাহলে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আবার মাদ্রাসা লেভেল যারা আছে তারা বেশি পারবেন, আদারওয়াইজ পারবেন না। তবে স্কুল এবং স্কুল 2 এগুলো পারবেন না। স্যার ইফতেদায় জুনিয়র মৌলবী সম্পর্কে, জুনিয়র মৌলবী আপনি মৌলবী হবেন, মৌলবী পড়বেন, আপনার আরবি আছে, ফিকা আছে, হাদিস আছে, কোরআন আছে, এগুলো আপনাকে পড়তে হবে, এগুলো রিলেটেড আপনার 140টা আসবে। পাশাপাশি আপনার জেনারেল পড়াশোনা করতে হবে, এই পড়াশোনা এই নিয়ে টেনশনের কারণে আমাদের টিচাররা যেগুলো পড়াবে সেগুলো আপনাকে পড়তে হবে, টিচাররা যে হ্যান্ডনোট দেবে সেগুলো পড়তে হবে, আমরা যে হ্যান্ডনোট দেবো সেগুলো আপনাকে পড়াশোনা করতে হবে। এবার দেখেন পরিবর্তন 6, নিয়োগ সংক্রান্ত পরিবর্তন। পূর্বের নিয়ম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীকে 3 বছর মেয়াদী একটি সনদপত্র প্রদান করা হতো। বাবা, আগে কি পাইতো? একটা সার্টিফিকেট পাইতো, এই সার্টিফিকেটের মেয়াদটা থাকতো 3 বছর, ঠিক আছে। গণবিজ্ঞপ্তি হলে সেই সনদের মেয়াদ থাকা অবস্থায় আবেদন করার সুযোগ পেত। কত কঠিন ছিল তাই না আগে? কিন্তু নবম শিক্ষক নিয়োগে সনদের বিড়ম্বনা না রেখে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগ প্রদানের সিদ্ধান্ত। কি বলছে? শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগ প্রদানের সিদ্ধান্ত। এবং কোনো প্রার্থী জয়েন না করলে প্যানেল থেকে যোগ্য প্রার্থীর নিয়োগ বিধি চালু। বাহ, এখানে একটা সুখবর আপনাদের জন্য আছে, সেটা হলো কি স্যার? সেটা হলো স্যার এই যে প্যানেল হওয়ার সম্ভাবনা আছে, প্যানেল হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে দেখেন প্যানেল হওয়ার সম্ভাবনা আছে, এটা যে হবে তা কিন্তু না, হওয়ার সম্ভাবনা আছে, প্যানেল হওয়ার সম্ভাবনা আছে। মনে করেন আপনার ইংরেজি সাবজেক্ট 95 জন জয়েন্ট নিল, 95 জন, এখন 95 জনের ভিতরে জয়েন করলো না, 20 জন জয়েন্ট করে নাই, 10 জন করে নাই, সেক্ষেত্রে হয়তো যদি প্যানেল তৈরি করে, সেক্ষেত্রে প্যানেল থেকে আপনি নিয়োগ পেতে পারেন। তাতে সবাই যে পাবেন এমনটা কিন্তু না। ক্লিয়ার সবাই? সামাজিক বিজ্ঞান থেকে পরীক্ষা দিব, কত পেতে হবে? অর্থনীতি ভাই, এটা কত পেতে হবে এরকম না, আপনি কত পেলে চাকরি পাবেন এরকম না, আপনি একটা বোঝার চেষ্টা করেন। এই যে মনে করেন আপনি সিম্পল একটা জিনিস, আপনি প্রাইমারি পরীক্ষা দিলেন, প্রাইমারি পরীক্ষা কেউ কি বলতে পারে কত পাইলে আপনি চাকরি হবে? বলতে পারে? পোস্টের ধরনের উপর ডিপেন্ড করে। প্রাইমারি পরীক্ষায় কত? 90টা এমসিকিউ আসে প্রাইমারিতে, তো 90টা এমসিকিউর ভিতরে কেউ পায় 60 পেলে চাকরি হবো, 60টি কেউ 65, এরকম না। আপনার প্রশ্নটা আপনার ডিপার্টমেন্টের প্রশ্নটা সহজ নাকি কঠিন? যদি আপনার প্রশ্নটা যদি মনে করেন যে সহজ হয়, তাহলে নম্বরটা বেশি পেতে হবে, আর যদি প্রশ্নটা কঠিন হয় তাহলে আপনার নিচে হয়। মনে করেন প্রাইভেট প্রশ্ন যদি 90টা এমসিকিউ, যদি প্রশ্ন কঠিন করে, তাহলে দেখা গেল যে যারা 60 পাইব তাদেরও চাকরিটা হয়। আর যদি প্রশ্ন প্যাটার্ন সহজ হয়, তাহলে দেখা যায় যে 70 থেকে 75 প্লাস নম্বর লাগে ভাইবা বোর্ডে ডাক পেতে। তা আপনারও এখানে এরকম, যদি মনে করেন আপনি যে সাবজেক্টের, আপনার যে সাবজেক্টে হোক, আপনার ডিপার্টমেন্টের পরীক্ষা যদি সহজ আসে এমসিকিউ, তাহলে আপনার নম্বরটা একটু বেশি পেতে হবে। আপনার ডিপার্টমেন্টের প্রশ্ন যদি কঠিন হয়, তাহলে আপনি একটু কম নম্বর পেলেও আপনি
টিকবেন। আবার টিকবেন কি, আপনাকে ভাইবায় ডাকবে, ভাইবার পর এরপর ভাইবে পাস করলে তারপর আপনার চাকরি হবে। ক্লিয়ার সবাই? কেউ যদি আপনাকে বলে 110 পাইলে আপনার চাকরি কনফার্ম, 120 পাইলেই কনফার্ম, 150 পাইলেই কনফার্ম, এগুলো আজাইরা কথাবার্তা, এইসব বলা যাবে না আপনার অনুযায়ী। এখন দেখা গেল যে ইংরেজি ডিপার্টমেন্টে প্রশ্ন কঠিন করলো, এখন যে বাংলা ডিপার্টমেন্টে পরীক্ষা তার প্রশ্নটা সহজ হলো। এরকম হতে পারে না? এরকম অবশ্যই হতে পারে। প্রশ্নের ধরন দেখে বুঝতে হবে। মনে থাকবে স্কুল পর্যায়ে স্কুল একই সাথে পরীক্ষা হবে, একই সাথে পরীক্ষা হবে, একই সাথে পরীক্ষা হবে। শোনেন, আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে বলুন জব মেডিসিনের ছায়াতলে চলে আসেন, জব মেডিসিনের ছায়াতলে চলে আসুন, দেখবেন যে ইনশাল্লাহ সবই পারবেন।